নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আমরা শুনছি শ্রী প্রফুল্ল রায়ের বিখ্যাত উপন্যাস বিস্ফোরণ। আজকে শুনব তৃতীয় পর্ব। কাল থেকে খাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু লীলাবতীরা ছাড়ল না। নিঃশব্দে ব্রেকফাস্ট সেরে ব্যাংকের এটিএম কার্ডটা পকেটে পুরল বিজয়। তারপর অ্যাপার্টমেন্টের চাবি লীলাবতীর হাতে দিয়ে বেরিয়ে পড়ল। কাল রাতে সাইরাজের কোয়ালিসে করে হাউজিং কমপ্লেক্সে ফিরেছিল বিজয়। সঙ্গে ছিল সাইরাজ, বিনায়ক, পদ্মিনী আর সদাশিব। আজও তারাই রয়েছে। বিনায়ক স্টিয়ারিং ধরে বসেছে, তার পাশে সদাশিব, ব্যাকসিটে সাইরাজ, বিজয় আর পদ্মিনী। সানরাইজ হাউজিং সোসাইটির কমপ্লেক্স থেকে বাইরে এসে কাল যে সব রাস্তা দিয়ে তারা ফিরে এসেছিল সেই রুটেই ড্রাইভ করতে লাগলো বিনায়ক। সাইরাজ প্রচুর ঠার রাখায়, আর পাকস্থলিতে উত্তেজক পানীয়টি ঢুকলে প্রচুর হল্লা বাঁধায়। কিন্তু সে ধর্মপ্রাণ মানুষ। প্রভু যিশুর প্রতি তার অচলা ভক্তি। গাড়িটা স্টার্ট দেবার পর বুক, কপাল এবং বাহুসন্ধি ছুঁয়ে ছুঁয়ে কতবার যে ক্রস আঁকতে আঁকতে বিড়বিড় করে প্রার্থনা করল। হয়তো বলল, বিমলের যেন চরম সর্বনাশ না হয়, সে যেন বেঁচে থাকে। প্রার্থনা শেষ হলে একসময় সাইরাজ বলল, বিজয়, তুমি কি আজকের মর্নিং এডিশনের পেপার দেখেছ? আস্তে মাথা নাড়ল বিজয়। দেখেনি। সে বাড়িতে কতক্ষণই বা থাকে। নিজের অ্যাপার্টমেন্টে সে পেপার রাখে না। একটা মারাঠি ছোকরা ঠিক করা আছে, সে তার কলকাতা ফুড ভ্যালিতে কাগজ দেয়। ব্যস্ততার ফাঁকে ফাঁকে সেখানেই বিজয় পড়ে নেয়। পুরোটা পড়া সম্ভব হয় না। বেশিরভাগ দিনই হেডলাইনগুলোতে চোখ বুলিয়ে কাগজ একপাশে রেখে দেয়। কচ্ছিত কখনো ডিটেলে পড়ার ফুরসত পায়। সাইরাজ বলল, পেপারে লিখেছে কালকের ব্লাস্টে এখন পর্যন্ত 16 জন ডেড, অ্যাবাউট 100 সিরিয়াসলি ইনজোর্ড। ডেথের নাম্বার নাকি আরও বাড়তে পারে। লর্ড ক্রাইস্ট, তুমি বিমলকে রক্ষা করো। কথা বলছি ঠিকই, কিন্তু তার মাথায় সারাক্ষণ বিমলের চিন্তাটা ঘুরছে। ছেলেটাকে যেন জীবন্ত ফিরে পাওয়া যায়। প্রভুর কাছে এটাই তার আন্তরিক আর্জি। বিজয় উত্তর দিল না। সাইরাজ থামেনি। সেন্ট্রাল গভর্নমেন্টের গোয়েন্দাদের সন্দেহ এটা ইন্ডিয়ান মুজাহিদিন বা লস্করি তৈবার কাজ। কারো কারো সন্দেহ দাউদ ইব্রাহিমকে, কারো কারো সন্দেহ এর সঙ্গে পাকিস্তানের ISI এর যোগ আছে। এক জায়গায় লিখেছে মানব বোমাও ব্যবহার করা হয়ে থাকতে পারে, তবে এটা ঘটানো হয়েছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসে। বিজয় এসব কিছুই প্রায় শুনছিল না, শোনার আগ্রহ নেই। কান নামের ইন্দ্রিয়টাকে ছুঁয়ে ছুঁয়ে সাইরাজের কথাগুলো বেরিয়ে যাচ্ছে। খানিক আগে ফিকে একটু রোদ দেখা দিয়েছিল। এখন বর্ষাকাল। ভোরের দিকে আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ চোখে পড়েছিল। এর মধ্যে সেগুলো জমাট বেঁধেছে। বিশেষ করে পশ্চিম দিক থেকে পাথরের চাঁইয়ের মতো ভারী কালো মেঘ মুম্বাইয়ের দিকে এগিয়ে আসছে। অল্প অল্প বৃষ্টিও পড়ছে। কিছুক্ষণের মধ্যে প্রবল বর্ষণ শুরু হয়ে যাবে। এখানকার বৃষ্টি
একবার আরম্ভ হলে কখন কবে যে থামবে কেউ জানে না। সাইরাজ বলেই চলেছে, মুম্বাই এক সময় ছিল শান্তির শহর, সিটি অফ পিস। বছর হলো টেরোরিস্টরা সিটিটাকে টার্গেট করেছে, ব্লাস্টের পর ব্লাস্ট চলছেই। এটা এখন দেশের সবচেয়ে আনসেফ শহর। একবার কেউ বাড়ি থেকে বেরোলে জিন্দা ফিরে আসবে কিনা নোবডি নোজ। এত বড় একটা কান্ট্রি, এত সিকিউরিটির ব্যবস্থা, এত বিশাল গোয়েন্দা বাহিনী, তাদের এত বড় নেটওয়ার্ক, কিন্তু কি করে তারা? ব্লাস্ট ম্যাসাকার হবার পর ছোটাছুটি চলে কদিন, তারপর নাকে তেল দিয়ে ঘুমোয়। যত ওয়ার্থলেসের দল। আগে থেকে টেরোরিস্টদের কনস্পিরেসি যদি আঁচই করতে না পারিস, তোরা আছিস কি করতে? কেন তোদের পোষা হয় কোটি কোটি টাকা খরচ করে? এত ব্লাস্ট হচ্ছে, এত ডেথ। দেখো, যাদের কোনো উপায় নেই তারা ছাড়া আর সবাই এখান থেকে পালিয়ে যাবে। মুম্বাই শ্মশান কি গোরস্থান হয়ে উঠবে, তার খুব দেরি নেই। তার মুখটা থমথম করতে থাকে। সাইরাজ আরো কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিল পদ্মিনী। বাবা, চুপ করো। তার বলার ভঙ্গিতে এমন তীব্রতা ছিল যে হকচকিয়ে গেল সাইরাজ। খেয়াল হলো, এতক্ষণ যা সে বকে গেছে সেসব অবশ্যই ঠিক, কিন্তু বিজয়ের পাশে বসে এই মুহূর্তে এইসব নৈরাশ্যজনক ক্ষোভের কথা বলা উচিত হয়নি। ছেলেটা এমনিতেই উদ্ভ্রান্তের মতো বসে আছে, তার যেটুকু মনের জোর এখনো তলানির মতো পড়ে আছে, তাও আর থাকবে না। কুণ্ঠিত সাইরাজ নীরবে বসে রইল। রাস্তায় লোকজন বেশি দেখা যাচ্ছে না, গাড়িটারিও বেশ কম। কালকের বিস্ফোরণের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি শহরটা। খানিক আগে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এখন তার জোর অনেকটাই বেড়েছে। 10টা বেজে গেছে। অন্য সব বছর বর্ষায় মেঘ বৃষ্টির তোয়াক্কা না করে মুম্বাইকাররা গায়ে ওয়াটারপ্রুফ কি মাথায় ছাতা ঢেকে লাখে লাখে বেরিয়ে পড়ে। গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই এই শহরের এক চেহারা, টকবগে, প্রাণোচ্ছল, অদম্য তার জীবনী শক্তি। আজ কিন্তু মহানগর জড়সড়, পঙ্গু। এক সময় বিজয়রা হরকিষেণ দাস হাসপাতালে পৌঁছে গেল। রাস্তায় মানুষ কম থাকলেও হাসপাতালটার সামনে ঠাসা ভিড়। কালকের মতোই চারিদিকে উদ্বিগ্ন মানুষের অসংখ্য মুখ। গাড়িটা পার্কিং এলাকায় রেখে ওরা নেমে পড়ল। কাল রিসেপশন থেকে হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, আজ কিন্তু বাধা দেওয়া হচ্ছে না। রিসেপশনের ঝকঝকে স্মার্ট তরুণীটি বিষণ্ণ গলায় বলছে, 10 জন 10 জন করে এমার্জেন্সি ওয়ার্ডে গিয়ে দেখে আসুন, আপনাদের চেনা কাউকে আইডেন্টিফাই করতে পারেন কিনা। কাল মুম্বাইয়ের হৃৎপিণ্ড বিদীর্ণ করে যে মহাবিপর্যয় ঘটানো হয়েছে, তার ধাক্কাটা ভেতরে ভেতরে খুব সম্ভব তাকেও নাড়িয়ে দিয়েছে। লিফটের সামনে লম্বা লাইন। বিজয়রা লাইনের পিছনে গিয়ে দাঁড়ালো। এ এক আশ্চর্য শহর। তুমুল উত্তেজনা বা বিপদের মধ্যেও শৃঙ্খলাবোধ বিস্ময়কর। হুড়োহুড়ি ধাক্কাধাক্কি নেই, ঠেলে ঠুলে কেউ আগে যাবার চেষ্টা করছে না। কিছুক্ষণ পর পর লিফটে একদল নেমে আসছে, সঙ্গে সঙ্গে 10 জন উঠে যাচ্ছে। তারা নেমে এলে ফের 10 জন। প্রায় ঘণ্টাখানেক বাদে লিফটে উঠতে পারল বিজয়রা। এমার্জেন্সি ওয়ার্ডের বেডগুলোতে যারা শায়িত রয়েছে তাদের সারা শরীর চাদরে ঢাকা। নার্স
ক্লাস 4 স্টাফের কর্মী এবং জুনিয়র ডাক্তাররাও রয়েছে। তারাই ভিজিটারদের প্রতিটি বেডের সামনে নিয়ে যাচ্ছে। যারা শুয়ে আছে তাদের কারো কারো জ্ঞান ফিরেছে। আচ্ছন্নের মতো কেউ কেউ তাকাচ্ছে ঠিকই, কিন্তু কিছুই বুঝিবার দেখতে পাচ্ছে না। অনুভূতিগুলো এখনো অসাড়। এদের শরীরের নানা অংশে নল ঢোকানো, স্যালাইন, ব্লাড এবং অন্যান্য তরল ওষুধ চলছে। বাকিদের চোখ বোঝা, সম্পূর্ণ নিথর শরীর। স্নায়ুমণ্ডলী টান টান করে শ্বাসরুদ্ধের মতো একের পর এক বেড দেখতে দেখতে পুরো এমার্জেন্সি ওয়ার্ডটা ঘুরে ঘুরে দেখল বিজয়। পদ্মিনীরাও দেখেছে, কিন্তু যার খোঁজে কাল থেকে এত নিদারুণ উৎকণ্ঠা, তাকে পাওয়া গেল না। নিঃশব্দে 4 জন ওয়ার্ড থেকে বেরিয়ে লিফটে উঠে নিচে নেমে এলো। এর ভেতর বৃষ্টির জোর বেড়েছে। লক্ষ কোটি শীষের ফলার মতো মহাশূন্য থেকে ধেয়ে আসছে জলের বড় বড় ফোঁটাগুলো। যেদিকে তাকানো যাক সব ধোঁয়াটে। চারদিকের বিশাল বিশাল হাইরাইজগুলো জলে ধোয়া অস্পষ্ট অলিক ছবির মতো দাঁড়িয়ে আছে। হরকিষেণ দাস হাসপাতাল থেকে সেন্ট জর্জ হাসপাতাল, সেখান থেকে সৈফি হাসপাতাল। বৃষ্টিতে ভিজতে ভিজতে 3 জায়গায় হন্যে হয়ে ঘুরে ঘুরেও বিমলের হদিশ মিলল না। এখন বিকেল 3:30। বৃষ্টির তোর কমার এতটুকু লক্ষণ নেই। বারবার গাড়ি থেকে ওঠানামায় 4 জনই ভিজে সপসপে। পরনের পোশাক গায়ে লেপটে গেছে। শেষ পর্যন্ত যে যে হাসপাতালে এসে বিমলকে পাওয়া গেল। বেডে শোয়ানো রয়েছে তাকে, গলা পর্যন্ত চাদর টানা, মুখটাই শুধু বেরিয়ে আছে। চোখ দুটো বোঝা, দেখলে মনে হয় ঘুমোচ্ছে। কত রকমের আবেগ যে বুকের ভেতর থেকে উথলে উথলে উঠে এসে গলার কাছে ডেলা পাকিয়ে যাচ্ছে বিজয়ের। বাইরে বেরিয়ে আসতে পারছে না। একসময় আর তো ক্ষীণ একটা আওয়াজ করে বিমলের মুখটা 2 হাতে আঁকড়ে ধরল বিজয়। বিমু, বিমু। হাসপাতালের একটি কর্মী কোথায় ছিল দৌড়ে এলো, ব্যগ্রভাবে জিজ্ঞেস করল, কে হয় আপনার? এনি রিলেটিভ? কর্মীটির কথা শুনতেই পেল না বিজয়। সে সমানে ডেকে চলেছে, বিমু, আমি দাদা, বিমু। পদ্মিনী কর্মীটিকে বলল, যে শুয়ে আছে তার বড় ভাই। কর্মীটি বলল, সরি, দ্য ম্যান ইজ ডেড। কাল জাভেরি বাজার থেকে এর বডি তুলে আনা হয়েছিল। ব্লাস্টের ডান হাত, ডান দিকের বুক আর পেটের ডান পাশটা উড়ে গেছে। যখন আনা হয় তার আগেই এর মৃত্যু হয়েছে। কর্মীটির শেষ কথাগুলো কানে গেছে বিজয়ের। সে বিমলের মুখ ছেড়ে বাকি শরীরটা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। অন্য যারা তাদের ভাই, বাবা বা অন্য কোনো আত্মীয় স্বজনের খোঁজে এসেছে তারা চমকে ওঠে। হাসপাতালের অন্যান্য স্টাফ এধার ওধার থেকে ব্যস্ত পায়ে চলে এলো। তারা বলল, প্লিজ ওয়ার্ডে কান্নাকাটি করবেন না। কোনো বারণই শুনছে না বিজয়। অবুঝ বালকের মতো বিমলকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদেই চলেছে। কর্মীরা পদ্মিনীদের দিকে তাকায়। একজন বলল, আপনারা নিশ্চয়ই এর সঙ্গে এসেছেন? পদ্মিনী মাথা নাড়ল, হ্যাঁ। কাইন্ডলি একে ওয়ার্ডের বাইরে নিয়ে যান, ভীষণ ভেঙে পড়েছেন। সাইরাজ পদ্মিনীকে বলল, তুই বিজয়কে
সামলা, আমি এদিকটা দেখছি। বিজয় কিছুতেই যাবে না। একা পদ্মিনীর পক্ষে সম্ভব হলো না, সদাশিবকেও হাত লাগাতে হলো। কোনো রকমে টানা টানি করে বিজয়কে ধরে ধরে একতলার লাউঞ্জে নিয়ে এলো ওরা। লাউঞ্জটা অনেকখানি এলাকা জুড়ে। তার একদিকে রিসেপশন, এনকোয়ারি, আরও কিসের সব কাউন্টার। অন্য প্রান্তে লিফট, মাঝখানে বসার ব্যবস্থা। লাউঞ্জে অনেকে বসে আছে। লিফটের সামনে লম্বা ভিড়। বৃষ্টির মধ্যেও বাইরে ট্যাক্সি বা প্রাইভেট কারে করে লোক হাসছে তো আসছেই। উদ্দেশ্য একটাই, প্রিয়জনের সন্ধান। বর্ষার দুর্যোগেও এই সন্ধানের বিরাম নেই। পদ্মিনী আর সদাশিব বিজয়কে এক কোণে নিয়ে গিয়ে বসালো। বিজয়ের কান্না থামেনি। বাইরের অবিরল বর্ষণের মতো সেটা চলছেই। তবে এখন কান্নার শব্দ নেই, শুধু দু চোখ থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরে যাচ্ছে। বিমলকে সেই কলকাতা থেকে মুম্বাই নিয়ে এসেছিল। তার জন্য আরব সাগরের পারের এই মহানগরে যে এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছিল, কে ভাবতে পেরেছে? প্রতি মুহূর্তে ধারালো শেল বিঁধে যাচ্ছে বিজয়ের বুকের ভেতর। এই অপমৃত্যুর দায় যেন তারই। আজ যে হাসপাতালে আসার আগে পর্যন্ত একটু দুরাশা থুকথুক করছিল, বিমলকে দেখার পর সব শেষ। কাল থেকে সমানে বিজয়কে ভরসা জুগিয়ে যাচ্ছিল পদ্মিনী। আজ তার কিছু বলার নেই, শুধু ভাঙা ধরা ধরা গলায় এটুকুই বলতে পারছে, শান্ত হও, শান্ত হও। মুহ্যমানের মতো বসেই থাকে বিজয়। মিনিট কুড়ি পর সাইরাজ আর বিনায়ক ফিরে এলো। বিজয় চোখ তুলে তাদের দিকে তাকালো, কোনো প্রশ্ন করল না। যা জানার তা তো জেনেই গেছে, এরপর আর যেন কিছুই করার নেই। সাইরাজ বিজয়কে বলল, কাল সকাল 9টায় আবার আসতে হবে, তখন ডেড বডি রিলিজ করবে। তার আগে অনেক ফর্মালিটি আছে, তোমাকে অনেক কাগজে সই টই করতে হবে। তোমার আর বিমলের আইডেন্টিটি কার্ড আনতে হবে। বহুত লাফরা। বিজয় উত্তর দিল না, যেমন বসেছিল তেমনি বসে রইল। সাইরাজ ফের বলল, সেই কখন থেকে আমরা ভিজছি, ভেজা জামা প্যান্টে থাকলে জ্বর টর এসে যাবে। এখানে থেকে আর কি হবে, এবার ফেরা যাক। তুমুল বৃষ্টি ভেদ করে সান্তাক্রুজে ফিরতে ফিরতে চোখে পড়ল, রাস্তায় রাস্তায় কর্পোরেশনের আলোগুলো জ্বলে উঠেছে। এখন সন্ধে, মেঘ আর বৃষ্টির জন্য মনে হচ্ছে অনেক রাত। সকালের দিকে লোকজন বেশি দেখা যায়নি, এখন আরও কম। হ্যাঁকে বর্ষা, তার উপর কালকের সেই বিস্ফোরণের পর যে কটি মানুষ বেরিয়েছিল তারা যে যার কোটরে ঢুকে পড়েছে। ভস্মশয্যা থেকে মুম্বাই এখনও শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারেনি। কতদিন লাগবে কে জানে। স্তব্ধ হয়ে ব্যাক সিটে বসে আছে বিজয়, যেন পাথরের মূর্তি। সাইরাজ তার একটা হাত ধরে গাঢ় গলায় বলল, মাই সান, তোমার কষ্টটা বুঝতে পারছি। ভাইয়ের যদি অসুখ বিসুখ হতো বাঁচাবার চেষ্টা করা যেত, এমন একটা মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু তোমার সামনে এখন ডিফিকাল্ট টাইম,
তোমার বাবা মা আছে, অন্য ভাই বোনেরা আছে, তুমি ফ্যামিলির বড় ছেলে, অনেক দায়িত্ব তোমার। সবার কথা ভেবে নিজেকে এই শোক ওভারকাম করতে হবে। মাতাল হুল্লোড়বাজ সাইরাজকে কাল ব্লাস্টের পর থেকে যত দেখছে, যতই তার কথা শুনছে, অবাক হচ্ছে বিজয়। সে যেন পরম স্নেহময় এক অভিভাবক। সত্যি তো, তাকে এমন বিহ্বল হয়ে পড়লে চলবে না, বাড়ির কথাও ভাবতে হবে। জল ভরা চোখ দুটো একবার তুলে সাইরাজের দিকে তাকালো বিজয়। সাইরাজ বলল, কলকাতায় তোমাদের বাড়িতে খবরটা দেওয়া দরকার আজই। বিমোড়ের মতো বিজয় বলল, কি করে মা বাবাকে যে জানাই? বাড়ি গিয়ে সেটা ঠিক করা যাবে। সান্তাক্রুজের হাউজিং কমপ্লেক্সে এসে কাল রাতের মতোই সোজা বিজয়কে তার অ্যাপার্টমেন্টে নিয়ে এলো সাইরাজরা। লীলাবতীকে বিমলের খবরটা আগেই মোবাইলে জানিয়ে দিয়েছিল পদ্মিনী। লীলাবতী ব্যালকনিতে দাঁড়িয়ে নজর রাখছিল। ওরা ফিরতেই সেও চলে এলো। বলল, সারাদিন সবাই বৃষ্টিতে ভিজেছ, আগে স্নান করে জামা প্যান্ট পাল্টে নাও। সাইরাজ, বিনায়ক এবং পদ্মিনীকে নিচে পাঠিয়ে একে একে বিজয় আর সদাশিবকে বাথরুমে পাঠালো সে। স্নান সেরে ফিরে এলো সাইরাজরা। এদিকে বিজয়দেরও স্নান হয়ে গেছে। বিজয় শোকার্ত আচ্ছন্ন ভাবটা খানিক হলেও কাটিয়ে নিয়েছে। লীলাবতী সাইরাজ আর বিনায়ককে বলল, তোমরা বিজয়ের কাছে বসো, আমি সবার খাবার নিয়ে আসি। পদ্মিনীকে নিয়ে এসে চলে যাচ্ছিল। বিজয় বলল, কাইন্ডলি আজ আমাকে খাওয়ার কথা বলবেন না। সেই সকালে কি একটু খেয়ে গিয়েছিলে, তারপর সারা দিন পেটে আর কিছু পড়েনি। তুমি অসুস্থ হয়ে পড়লে। লীলাবতীকে থামিয়ে দিয়ে বিজয় বলল, আমার জন্য ব্যস্ত হবেন না। মা বাবা বিমলের খবরটা জানে না, কিন্তু এখন জানাতে হবে। কিন্তু কি করে যে বলবো বুঝতে পারছি না। দু হাতে মুখ ঢেকে বালকের মতো ফুঁপিয়ে উঠল। তীব্র শোক কাতরতা যেটুকু বা সামলে নিয়েছিল, আবার তা ফিরে এসেছে। হাসপাতালেও একবার বিমলের ব্যাপারটা কিভাবে জানাবে বলতে বলতে ব্যাকুল হয়ে পড়েছিল বিজয়। সাইরাজ বুঝতে পারে ছেলের নিদারুণ মৃত্যু সংবাদ দেওয়া কতটা কঠিন, বিশেষ করে বিজয়ের পক্ষে। সাইরাজ বলল, তোমাকে খবরটা দিতে হবে না। তোমার বাবার নাম্বারটা দাও, আমি তার সঙ্গে কথা বলছি। এর আগে কখনো বিজয়ের বাড়িতে ফোন করেনি সে। নাম্বারটা জানিয়ে শ্বাস আটকে বসে রইল বিজয়। কিভাবে, কোন ভাষায় বিমলের মৃত্যুর খবর দেবে সাইরাজ? শোনার পর বাবা মা নিশ্চয়ই পাগল হয়ে যাবে। সন্তান শোক সহ্য করা যে কত কঠিন। সাইরাজ বোতাম টিপে টিপে লাইন পেয়ে গেল। হিন্দি এবং ইংরেজি মিশিয়ে জিজ্ঞেস করল, আমি কি সুরপতি ঘোষের সঙ্গে কথা বলতে পারি? ওধার থেকে সুরপতির সাড়া পাওয়া গেল। বলছি। কে আপনি? গলা শুনে তো চিনতে পারছি না। কোত্থেকে বলছেন? তার কথাতেও হিন্দি আর ইংরেজি মেশানো।
আমার নাম সাইরাজ ফার্নান্ডেজ, মুম্বাই থেকে বলছি। আমি আপনার ছেলে বিজয়ের পড়োশি। আমরা একই হাউজিং কমপ্লেক্সে থাকি। সাইরাজদের সম্বন্ধে আগে কখনো বিজয় বাড়িতে কিছু জানায়নি, বিমলকেও জানাতে বারণ করেছিল। তার কারণও আছে, কিন্তু সেসব পরে। সুরপতি বলল, আমার কাছে আপনার কি কিছু দরকার আছে? হ্যাঁ, নিজের মনকে শক্ত করুন মিস্টার ঘোষ। আপনাকে একটা খারাপ খবর দেব। বিজয় দিতে পারছে না, তাই এই অপ্রিয় ব্যাপারটা আমাকেই করতে হচ্ছে। কি এমন খবর যা বিজু মানে আমার বড় ছেলে বিজয়ের পক্ষে দেওয়া সম্ভব নয়? একটু চুপচাপ, নিজেকেও যেন তৈরি করে নিল সাইরাজ। তারপর বিষণ্ণ কাঁপা কাঁপা ভারী গলায় বলল, আপনার সেকেন্ড সান বিমল কাল জাভেরি বাজারের ব্লাস্টে মারা গেছে। মোবাইল ভেদ করে তীক্ষ্ণ বুক ফাটা করুণ স্বর বেরিয়ে এলো সুরপতির। কি কি বলছেন মিস্টার ফার্নান্ডেজ? কি বলছেন? লোকটা লহমায় যেন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সাইরাজ বলল, শান্ত হন মিস্টার ঘোষ। প্রভু অলমাইটি এই শোক সহ্য করার শক্তি দিন আপনাকে। একটানা কিছুক্ষণ কেঁদেই চলল সুরপতি। তারপর অস্থির ধস্ত স্বরে বলল, বিজয় কোথায়? আমার কাছেই বসে আছে। ওকে ফোনটা দিন। সাইরাজ মোবাইলটা বিজয়ের দিকে বাড়িয়ে দিল। তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। শরীরের অবশিষ্ট শক্তিটুকু কেউ যেন লহমায় শুষে নিল বিজয়ের। সারা শরীর কাঁপছে তার। শিথিল হাতটা কোনো রকমে বাড়িয়ে ফোনটা ধরল। ঝাপসা গলায় বলল, বাবা। বাকিটা আর শেষ করতে পারল না। রুদ্ধ স্বরে সুরপতি বলল, মিস্টার ফার্নান্ডেজ যা বললেন তা কি সত্যি? শুনেও বিশ্বাস করতে পারেনি সে। হ্যাঁ বাবা। বিজয়ের গলা বুঝে এলো। সুরপতি হাহাকার করে ওঠে, কাল থেকে এই ভয়টাই করছিলাম। আমাদের হে কি সর্বনাশ হয়ে গেল রে। তার কাছাকাছি মা এবং ভাই বোনেরা নিশ্চয়ই রয়েছে। কি ঘটে গেছে? পারিবারিক কত বড় ক্ষতি! ফোনে বাবার কথা শুনে নিশ্চয়ই তারা জেনে ফেলেছে। শক্তিশালী মোবাইলটার ভেতর দিয়ে তাদের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। বুকের অতল স্তর থেকে অসহ্য জমাট বাঁধা যন্ত্রণা উঠে এসে গলার কাছে ডেলা হয়ে আটকে গেল বিজয়ের। মনে হলো তার হৃৎপিণ্ডটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সাইরাজ বিজয়ের দিকে লক্ষ্য রাখছিল। বুঝতে পারছে শোকাচ্ছন্ন বাবার সঙ্গে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে তার।
বিজয়ের হাত থেকে ফোনটা ফেরত নিয়ে সুরপতিকে বিমর্ষ মুখে বলল, মিস্টার ঘোষ, আপনি হেড অফ দ্য ফ্যামিলি। আপনি যদি এত অস্থির হয়ে পড়েন, বাড়ির সবার অবস্থা কি হবে ভেবে দেখুন। প্লিজ এখন ধৈর্য ধরে আমার কথা শুনুন। জড়ানো ভাঙা ভাঙা গলায় সুরপতি বলল, বলুন। কাল সকালের দিকে হাসপাতাল থেকে বিমলের বডি রিলিজ করবে। এখানকার শ্মশানে নিয়ে ওর শেষ কাজটা কি করা হবে? খ্রিস্টান হলেও মৃত্যুর পর হিন্দুদের দাহ করার যে রীতি, সেটা সাইরাজ জানে। না না, বুক চিরে আর তো স্বর বেরিয়ে এলো সুরপতির। বিজুকে বলুন ও যেন বিমুর বডিটা নিয়ে কলকাতায় আসে। আমরা বাড়ির সবাই শেষ দেখাটা অন্তত দেখতে চাই। আচ্ছা, বলছি। বিমলের মৃতদেহ কলকাতায় নিয়ে যেতে হবে, কিন্তু কিভাবে? বিজয় একেবারে দিশাহারা হয়ে পড়ল। সাইরাজ বলল, তোমাকে কিছু ভাবতে হবে না, যা করার আমি করছি। ডেড বডি ট্রেনে নিয়ে যাওয়া যাবে না। কলকাতায় পৌঁছতে প্রায় ৩০-৩২ ঘন্টার মতো লাগে। তার মধ্যে বডিতে পচন শুরু হয়ে যাবে। তাছাড়া বড় সমস্যা, কলকাতাগামী ট্রেনগুলোতে এখন প্রচণ্ড ভিড়। মুম্বাই ছেড়ে জাবেরি বাজারের অনেকেই চলে যাচ্ছে। সেখানে রিজার্ভেশন কিছুতেই করা যাবে না। তবে অসংরক্ষিত কামরায় ঠাসাঠাসি দম আটকানো ভিড়ে একদিনেরও বেশি সময় ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো যাওয়া যায়, কিন্তু মৃতদেহ নিয়ে যাওয়া অসম্ভব। সাইরাজ বলল, প্লেনেই যেতে হবে বিজয়। হতবুদ্ধি বিজয় জিজ্ঞেস করে, প্লেনের টিকিট কিভাবে পাব? সেটা আমি দেখছি। বাইরে বৃষ্টি ঝরেই যাচ্ছে। তার মধ্যেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সাইরাজ। যাবার আগে বলল, তুমি সব গোছগাছ করে নাও। কাল সকালে হাসপাতালে গিয়ে বডি বের করতে অনেকটা সময় লেগে যাবে। অ্যাপার্টমেন্টে হয়তো আর ফিরতে পারবে না। দুপুরের কলকাতা ফ্লাইটের টিকিট যাতে পাও, সেই চেষ্টা করব। হাসপাতাল থেকে সোজা এয়ারপোর্টে চলে যেতে হবে। বিজয় জানে সাইরাজ ফার্নান্ডেজ একজন করিতকর্মা মানুষ। অনেকের সঙ্গে তার যোগাযোগ, বিশেষ করে মুম্বাইয়ের একজন দাপুটে এমএলএ তার বন্ধু। গত দুটো ইলেকশনে তার হয়ে 2 মাস নাওয়া খাওয়া ভুলে সমানে প্রচার চালিয়ে গেছে। এমএলএ দীননাথ চাপেকার যে কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেখানে প্রচুর খ্রিস্টান ভোট। সাইরাজ নিজে খ্রিস্টান। দীননাথের কনস্টিটিউশনের মাটি কামড়ে পড়ে থেকে সেই সব ভোটের বেশিরভাগ খ্রিস্টান ভোট দীননাথের জন্য টেনে আনতে পেরেছিল সাইরাজ। দীননাথ সেই কারণে তার প্রতি কৃতজ্ঞ। এত ভোট পেয়ে দুবার জিতে অ্যাসেম্বলিতে যেতে পেরেছেন দীননাথ। সেই কারণে তিনি সাইরাজের প্রতি খুবই কৃতজ্ঞ। অনেকে উপকার পাওয়ার পর সব ভুলে যায়, কিন্তু দীননাথ সেই ধরনের নন। তার বাড়িতে সাইরাজের অবাধ গতি। তাছাড়া সাইরাজ মানুষটা নির্লোভ। মুখ ফুটে কিছু চাইলে তক্ষুনি দীননাথের কাছ থেকে পেয়ে যেত। দীননাথ বহুবার তাকে দিতে চেয়েছেন, কিন্তু কোনো রকম অনুগ্রহ বা প্রতিদান নিতে চায়নি সাইরাজ। তার মনে হয়েছে দীননাথ একজন সৎ মানুষ এবং কাজের মানুষও। অ্যাসেম্বলিতে গেলে দীননাথ এলাকার উন্নয়ন হবে। তার পাশে দাঁড়ানোটা কর্তব্য বলেই মনে হয়েছে সাইরাজের। তাই সে কোনো অনুরোধ করলে দীননাথ তা করে দেবেনি।
খুব সম্ভব প্রবল বৃষ্টি মাথায় নিয়ে এখন তাঁর কাছেই ছুটল সাইরাজ। এদিকে শোকে আচ্ছন্ন হয়ে বসে থাকলে চলবে না। কলকাতায় যাবার আগে এখানকার অনেক কিছু ব্যবস্থা করতে হবে। 4টে ব্যাংকের এটিএম কার্ড রয়েছে বিজয়ের। প্রথমেই তাদের হাউজিং কমপ্লেক্সের কাছাকাছি একটা এটিএম কাউন্টার থেকে প্রচুর টাকা তুলে নিয়ে এলো সে। তার থেকে কয়েক হাজার দিল সদাশিবকে, বলল, আমাদের ফুড স্টলের কুকদের সবাইকে 1 মাসের মাইনে দিবি, বাকিটা তোর। স্টলের চাবিগুলো তো তোর কাছেই আছে। সদাশিব ঘাড় কাত করল, আছে, ওগুলো তুই রেখে দে। রোজ একবার জাভেরি বাজারে এসে স্টলটা দেখে যাস। শেঠ, একটা কথা বলবো? কি? আমাকে তোমার সঙ্গে কলকাতায় নিয়ে চলো। তুমি একা একা যাবে। বাকিটা শেষ না করে থেমে গেল সদাশিব। অনাত্মীয় এই ছেলেটা তাকে একলা ছাড়তে চাইছে না। ভাইয়ের মৃতদেহ নিয়ে বিজয় যাচ্ছে। প্লেনে কলকাতায় পৌঁছতে কতক্ষণ আর সময় লাগবে? বড় জোর 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু তার মধ্যে যদি শোকাচ্ছন্ন বিজয়ের কিছু ঘটে যায়, যদি সে অসুস্থ হয়ে পড়ে, সেই আশঙ্কাতেই সঙ্গে থাকতে চাইছে সদাশিব। বিজয় তার কাঁধে একটা হাত রেখে বলল, তোর বুড়ি মা রয়েছে, তুই আমার সঙ্গে গেলে থাকে দেখবে কে? এখানেই থাক। একটু চুপ করে থেকে সদাশিব বলল, তুমি কবে ফিরবে শেঠ? কবে মুম্বাই ফিরে আসতে পারবে নিজেই জানে না বিজয়। মা বাবা আদৌ এখানে আর তাকে আসতে দেবে কি? তাদের একটি সন্তানের ভয়াবহ মৃত্যু হয়েছে। যে শহরে বারবার অতর্কিতে জঙ্গি হানা চলছে, এত পুলিশ, এত গোয়েন্দা, এত নিরাপত্তার ব্যবস্থা, কিন্তু কোনো কিছুই এই ঘাতকদের ঠেকাতে পারছে না। সেখানে আরেকটি সন্তানকে মৃত্যুর দোরগোড়ায় পাঠাতে তারা চাইবে না। তাছাড়া এবারের বিস্ফোরণের পর অন্য মুম্বাইকারদের মতো বিজয়ের আত্মবিশ্বাস ধসে পড়েছে। বিশেষ করে বিমলের মৃত্যুটা ভেতরে ভেতরে তাকে কতটা চুরমার করে ফেলেছে শুধু সেই জানে। বিজয় বলল, আগে তো কলকাতায় যাই, কবে ফিরতে পারবো বলতে পারছি না। তোকে ফোনে সব জানিয়ে দেব। লটবহর বিশেষ কিছুই সঙ্গে নেবে না বিজয়। একটা মাঝারি ফাইবারের সুটকেসে কটা জামা প্যান্ট এবং টুকিটাকি নানা জিনিস দলা করে ঢুকিয়ে দিচ্ছিল। পদ্মিনী কাছেই রয়েছে, ব্যস্তভাবে উঠে এসে বলল, তুমি সরো, আমি দেখছি। সে যত্ন করে সব গুছিয়ে দিল। এদিকে বিজয় একটা অ্যাটাচি কেসে এটিএম কার্ড, তার এবং বিমলের ভোটার আইডি কার্ড, ব্যাংকের চেক বই, পাস বই এবং সদাশিবকে দেবার পর যে টাকাটা বেঁচেছে সব ভরে নিল। সাইরাজের ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। ক্লান্তভাবে একটা সোফায় বসতে বসতে বলল, এত করেও কাল কলকাতায় যাবার কোনো ফ্লাইটেরই টিকিট পাওয়া গেল না। তবে পরশু মর্নিং ফ্লাইটের টিকিট পাওয়া গেছে। দীনানাথজি ছাড়া এটা মোটেও সম্ভব হতো না। তাছাড়া ডেড বডি নিয়ে যাবার জন্য পুলিশের, এয়ারলাইন্সের, এয়ারপোর্টের কর্তাদের স্পেশাল পারমিশন লাগে। তার বন্দোবস্ত করে দিয়েছেন তিনি। হাসপাতালের সুপারকে ফোন করে কালকের দিনটাও বিমলের বডি রাখতে বলেছেন। তাছাড়া উৎসুক চোখে তার দিকে তাকালো বিজয়। কোনো প্রশ্ন করল না।
সাইরাজ নিজের থেকেই জানালো, বিমলের ডেড বডি খোলা অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, সেজন্য কফিন ধরনের লম্বা ঢাকনাওয়ালা বাক্স দরকার। তাও ঠিক করে দিয়েছেন দীনানাথজি। কাল সন্ধেবেলা সেটা নিয়ে হাসপাতালে বিমলের বডি তার ভেতর রেখে আসব। বিজয় আমার সঙ্গে হাসপাতালে গিয়ে নানা কাগজপত্রে সই টই করে রিলিজের অ্যারেঞ্জমেন্ট করে আসবে। একটা ভ্যানওয়ালার সঙ্গে কথা বলেছি, পরশু ভোরবেলা ট্যাক্সি নিয়ে আমি তার কাছে চলে যাব। তার ভ্যানে বডি তুলে সোজা এয়ারপোর্ট। বিজয়, তোমাকে জুলি, পিল্লু আর সদাশিব আমাদের হাউজিং থেকে এয়ারপোর্টে নিয়ে যাবে। কাল তোমাকে একটা কাজ করতে হবে। কি? পরশু সকালের ফ্লাইটে যে কলকাতায় যাচ্ছ, সেটা পাপাকে ফোন করে জানিয়ে দেবে। তাহলে বাড়ির লোকজন দমদম এয়ারপোর্টে এসে তোমাকে আর ভাইয়ের বডিটাকে নিয়ে যেতে পারবে। নইলে একা একা তোমার পক্ষে ভীষণ অসুবিধায় পড়তে হবে। একটু চুপচাপ। তারপর হঠাৎ কিছু খেয়াল হতে বিজয় জিজ্ঞেস করল, এয়ার টিকিটের দাম, বডি নিয়ে যাবার খরচ টরচ মিলিয়ে কত পড়বে? ও সব এখন থাক, তুমি কলকাতা থেকে ফিরে এসো, তখন দেখা যাবে। বিজয় কিছুতেই রাজি হলো না। অগত্যা টাকার অঙ্কটা জানাতেই হলো সাইরাজকে। বিজয় টাকাটা দিয়ে দিল তাকে। হাতে একটা দিন সময় পাওয়া গেছে। পরদিন সকালে বাবাকে ফোন করে বিজয় জানিয়ে দিল কোন ফ্লাইটে সে কলকাতায় যাচ্ছে। একটু বেলা হতেই লীলাবতী ছাড়া সাইরাজরা সবাই তার অ্যাপার্টমেন্টে চলে এলো। সদাশিব তো সেই পরশু থেকেই রয়েছে। শোকের সেই তীব্রতা অনেকটাই কেটে গেছে বিজয়ের। সে সাইরাজকে বলল, আপনি তো সন্ধেবেলায় আমাকে হাসপাতালে নিয়ে যাবেন বলেছেন। খানিকটা সময় যখন পাওয়া গেছে, তখন দুপুরের দিকে বেরিয়ে জাবেরি বাজারে আমার স্টলটা একবার দেখে আসতে চাই। ব্লাস্টের পর ওখানকার কি হাল হয়েছে সেটাও জানতে পারবো। ঠিক আছে। একটু পরে লীলাবতী এসে পড়ল। তার হাতে ট্রেতে 2 প্লেটের টোস্ট, অমলেট আর দুধের গেলাস। বিজয় বলল, আমাদের অশৌচ চলছে, ডিম মাছ মাংস খাওয়া বারণ। অশৌচ ব্যাপারটা বুঝিয়ে দিল সে। লীলাবতী বিব্রতভাবে বলল, ও, আমি জানতাম না। একটু বসো, আমি অন্য খাবার নিয়ে আসছি। 15 মিনিটের ভেতর শুধু টোস্ট, কলা আর গরম দুধ নিয়ে ফিরে এলো সে। কাল পরশু প্রায় কিছুই খাওনি, এটুকু খেয়ে নাও। ভাইকে নিয়ে যাবার সময় অসুস্থ হয়ে পড়লে মুশকিল হবে। নিঃশব্দে খেয়ে নিল বিজয়। তারপর বাকি ঘন্টা 3 সময় তাকে ঘিরে বসে রইল পদ্মিনীরা। এর মধ্যে নিরঞ্জন দত্তকে ফোন করে বিমলের মৃত্যু এবং তার মৃতদেহ কলকাতায় নিয়ে যাবার কথা জানিয়ে দিল বিজয়। দুপুরে চাপাটি, ডাল, সবজি আর টক দই খেয়ে সাইরাজের সঙ্গে বেরিয়ে পড়ল বিজয়রা। তবে বিনায়ক গেল না। অফিস থেকে তাকে ডেকে পাঠিয়েছে। সে সেখানে ছুটল। পরশু ব্লাস্টের পর আলো আধারিতে জাবেরি বাজারের যে চেহারাটা দেখেছিল, দিনের আলোয় চোখে পড়ল সেটা তার 100 গুণ বিভৎস। রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলি বা আহত মানুষেরা কেউ নেই। বৃষ্টিতে রক্ত অনেকটাই ধুয়ে গেছে।
চারিদিকে থকথকে কাদায় কোথাও কোথাও রক্তের ছোপ এখনো লেগে আছে। বিস্ফোরণের পর শোরুমগুলো থেকে হিরে ছিটকে এসে পড়েছিল। গুজরাটি শেঠ আর বাঙালি দোকানদারেরা কাদা ঘেঁটে হিরে খুঁজে চলেছে। হীরের গায়ে তো মালিকের নাম লেখা নেই, যে যা পাচ্ছে তুলে পলিথিনের ব্যাগে ভরে নিচ্ছে। তাছাড়া হীরের লোভে আরও অনেক উটকো লোকও এসে জুটেছে, তারাও কাদা ঘাঁটাঘাঁটি করছে। এমন একটা মৌকা কে ছাড়ে? 2-4 জন বাঙালি কারিগরের সঙ্গে দেখা হলো। তারা জানালো অনেকেই যে যার বাড়ি ফিরে গেছে, তারাও চলে যাবে। এই বদ্ধভূমিতে থাকার সাহস নেই তাদের। বিস্ফোরণের আগে এই সময়টা জাবেরি বাজার গম গম করত। আজ নিঝুম, মুহ্যমান। 2-1টা দোকান খুলেছে, বাকিগুলো ধ্বংসস্তূপ। এই বিশাল ধাক্কা সামলে আবার কবে হীরের বাজার তার পুরনো জেল্লা আর জাঁকজমক নিয়ে উঠে দাঁড়াবে, আদৌ দাঁড়াতে পারবে কিনা কে জানে। বিজয়রা গলির মোড়ে কলকাতা ফুড ভ্যালির সামনে চলে এলো। এখান থেকে ডান পাশে খানিকটা দূরে সারি সারি উদীপী হোটেল, গুজরাতি, ইউপিওয়ালা, মারাঠি আর সর্দারজিদের খাবার স্টল। রয়েছে আখ, চিকু, মুসাম্বি, এমনি সব ফলের রসের দোকান, ফালুদার দোকান। সবই প্রায় বন্ধ। সদাশিবকে দিয়ে নিজের স্টলটা খুলিয়ে ভেতরে ঢুকল বিজয়, তার সঙ্গে সাইরাজ আর পদ্মিনী ফার্নান্ডেজ। পরশুদিন ভাইয়ের খোঁজে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে পড়েছিল বিজয়। রান্নার হাঁড়ি, কড়া, বড় বড় প্যান, ডেকচি এবং অন্যান্য সব বাসনকোসন গ্যাসের আগুনে কালো হয়ে আছে। অনেকগুলো পাত্রে বেশ কিছু রান্না করা খাবারও রয়েছে, সেগুলো পচে গন্ধ বেরোচ্ছে। বিজয় সদাশিবকে বলল, তুই 2-1 দিনের ভেতর এসে লোক দিয়ে বাসন টসনগুলো মাজিয়ে সাফসুফ করে গুছিয়ে রাখিস। খামরার কি হাল হয়েছে দেখ, সব ঠিকঠাক করে রাখবি। হাঁ শেঠ। সদাশিব ঘাড় হেলিয়ে দিল। কিছুক্ষণ পর কলকাতা ফুড ভ্যালির শাটার নামিয়ে তালা লাগিয়ে বিজয়রা যে যে হাসপাতালে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, হঠাৎ ভূপতি পালের কথা মনে পড়ে গেল। ভূপতি পাল বিজয়ের একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। তিনি জাভেরি বাজারের পুরনো হীরের কারবারি। খোঁজ করতে দেখা গেল বিস্ফোরণে ভূপতির দোকানটার ক্ষতি হয়নি, তিনি বেঁচে আছেন। বিমলের মৃত্যুর খবর শুনে ভূপতি পাল কিছুক্ষণ নিঝুম হয়ে রইলেন। তারপর বিজয়ের কাঁধে কাঁপা কাঁপা হাত রেখে বললেন, তোমাকে কি সান্ত্বনা আর দিতে পারি? বিজয় জানালো ভাইয়ের বডি নিয়ে কাল সে কলকাতায় যাচ্ছে। জিজ্ঞেস করল, আপনি কি মুম্বাইতেই থাকবেন? ভূপতি পাল বিষণ্ণ হাসলেন। আমার 3 কুলে কেউ নেই, কোথায় যাওয়ার জায়গাও নেই। আমাকে এই মৃত্যুপুরীতেই বাকি জীবন কাটাতে হবে। আরও কিছুক্ষণ পর বিজয়রা গাড়িতে উঠে পড়ল। এবার হাসপাতাল। সাইরাজরা সবাই বিজয়ের সঙ্গে এয়ারপোর্টে এসেছিল। তার সুটকেস এবং কফিনের ভেতর বিমলের বডি প্লেনের পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বোর্ডিং পাসও পেয়ে গেছে সে। সিকিউরিটি এনক্লোজারে ঢোকার আগে পদ্মিনী নিচু ভারী গলায় বলল, রোজ আমাকে ফোন করবে কিন্তু, আমিও করব। বিজয় বলল, আচ্ছা, কলকাতার কাজ শেষ হলেই চলে এসো। চেষ্টা করব, দেখি কবে আসতে পারি। তুমি যে কদিন থাকবে না, আমার ভীষণ কষ্ট হবে। পদ্মিনীর 2 চোখ বাষ্পে ভরে যেতে লাগলো। কয়েক পলক পদ্মিনীর দিকে তাকিয়ে থাকে বিজয়। এই মেয়েটা কত পাকেই যে তাকে জড়িয়ে ফেলেছে, আরও একবার তা অনুভব করল সে।
আগুনের তাপে বলক দেওয়া দুধের মতো আবেগ বুকের অতল স্তর থেকে উঠে আসতে লাগলো। নিঃশব্দে পদ্মিনীর হাতে একবার হাত রেখে সিকিউরিটি এনক্লোজারের সামনে লম্বা কিউতে গিয়ে দাঁড়ালো বিজয়। আজকের মর্নিং ফ্লাইটের প্লেনটা প্যাসেঞ্জারে ঠাসা। প্লেনে উঠেই এধারে ওধারে বেশ কটা চেনা মুখ দেখতে পেল বিজয়। এরা জাভেরি বাজার কি অপেরা হাউসের হীরের কারিগর বা ছোটখাটো দোকানদার। তাদের শোকাতুর মুখগুলি দেখেই বোঝা যায় কোনো প্রিয়জনকে হারিয়ে দেশে ফিরে যাচ্ছে, কিংবা তারই মতো ডেড বডি নিয়ে চলেছে। ঝকঝকে চেহারার এয়ার হোস্টেস প্রকাণ্ড প্লেনটার মাঝামাঝি রয়ে জানলার ধারে তার সিটটা দেখিয়ে দিল। বিজয় বসতে না বসতেই তার পাশে এসে বসল স্বরূপ দাস, মাঝবয়সী, মাঝারি হাইট, হাওড়ার শিবপুরে বাড়ি। পরশু সৈফি বা হরকিষাণ দাস হাসপাতালে যখন বিজয় বিমলকে খোঁজ করতে গিয়েছিল, ভিড়ের ভেতরে কেউ দেখেছিল স্বরূপ দাস ৩০-৩২ বছর আগে জাভেরি বাজারে হীরের কারিগর হিসেবে এসেছিল। গুজরাটি শেঠদের কাছে মাস পাইনিতে কাজ করত। তারপর নিজস্ব একটা দোকান করেছে। বেশ মজাদার, হাসি খুশি মানুষ। কিন্তু সেই লোকটিকে এখন আর চেনা যায় না। ভেঙে চুরে যেন খান খান হয়ে গেছে। কলকাতা ফুড ভ্যালি খোলার দিন থেকেই স্বরূপ দাসকে চেনে বিজয়। তখন থেকেই লোকটা তার স্টলে এসে বাঙালি খাবার খেয়ে যাচ্ছে, বছরের পর বছর। বয়সের অনেক তফাৎ, তবু তার সঙ্গে বেশ ঘনিষ্ঠতাই হয়ে গেছে। ফোলা ফোলা লালচে চোখে একবার বিজয়ের দিকে তাকালো স্বরূপ দাস। আবছা গলায় বলল, কে যেন বলছিল তোমার ভাইয়ের। বাকিটা শেষ না করে হঠাৎ চুপ করে গেল। বিজয় বলল, সে আর নেই, তার বডি নিয়ে কলকাতায় ফিরছি। দু চোখ জলে ভরে যেতে লাগলো তার। চোখের ভেতর কোনো গোপন এলাকায় অফুরন্ত জলের একটা ঝর্ণা রয়েছে। পরশু থেকে অশ্রুপাত তো কম হয়নি, কিন্তু তার জল বুঝিবা ফুরোবার নয়। স্বরূপ দাস আবছা গলায় বলল, আমার ছেলেটাও ব্লাস্টে শেষ। অমিতের বডি নিয়ে আমিও ফিরে যাচ্ছি। একটু থেমে বলল, মাস 4 আগে দেশে এসে ছেলেটার বিয়ে দিয়েছিলাম। খোঁজ বউটার সামনে গিয়ে কি করে যে দাঁড়াবো জানো বিজয়, আমি আর মুম্বাইতে ফিরবো না। পরে এসে দোকানটা বেচে দিয়ে যাব। এরপর আর কিছু বলল না স্বরূপ দাস। মাথা নিচু করে নিঃশব্দে বসে রইল। ধীরে ধীরে তার দিক থেকে মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকালো বিজয়। কখন প্লেন টেক অফ করেছে খেয়াল নেই। বিশাল আকাশযান পৃথিবীর মাটি থেকে 25-30 হাজার ফিট উচ্চতায় মহাশূন্যের বায়ুস্তর ভেদ করে উড়ে যাচ্ছে মস্ত এক বাজ পাখির মতো। নিচের বন জঙ্গল, নদী, গ্রাম, জনপদ সব যেন বহু দূরের অলীক স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনো আকাশের কোনায় কোনায় চাপ চাপ মেঘ। মাঝে মাঝে সেই মেঘের ভেতর দিয়ে চলেছে প্লেন। তারপর আবার পরিষ্কার নীলাকাশ। কিন্তু কিছুই প্রায় দেখছিল না বিজয়। দৃশ্যগুলো চোখের সামনে থেকে লহমায় লহমায় সরে সরে যাচ্ছে।
সেদিকেও বিশেষ লক্ষ্য নেই। হঠাৎ সময়ের অদৃশ্য উজান টানে কয়েক বছর পিছিয়ে গেল সে, নাকি অলৌকিক কোনো টাইম মেশিন পৌঁছে দিল তার 19-20 বছর বয়সে। তাদের বাড়ি চেতলায়, দুর্গাপুর ব্রিজের কাছাকাছি। ঠাকুরদা সে কবে 65 না 70 বছর আগে, তখন দেশ স্বাধীন হয়নি, দোতলা বাড়িটা তৈরি করিয়েছিল। জন্মের পর থেকে বিজয় দেখে আসছে বাড়িটার ছাল চামড়া খসা, ইট বের করা মরণ দশা। একতলার চাতাল থেকে সিমেন্টের চাকলা উঠে গেছে। দুটো চানের ঘর, কলতলা, সব শ্যাওলা পড়া, পিছল। সংসারের যা হাল, কবে কোন কালে সারিয়ে সুরিয়ে বাড়িটাকে ভদ্র রকমের বাসযোগ্য করে তোলা সম্ভব হবে কে জানে। এর মধ্যেই কোনোভাবে মাথা গুঁজে থাকা। বাড়িতে সব শুদ্ধ 7টি মানুষ, মা, বাবা এবং তারা 6 ভাই বোন। বিজয় ভাই বোনদের মধ্যে সবার বড়। বাবা সুরপতি ঘোষ ডালহৌসি স্কোয়ারের একটা বড় প্রাইভেট ফার্মের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করত। যা মাইনে পেত তাতে এত বড় সংসার চালাতে তার জিভ বেরিয়ে যেত। শুধু দুবেলা পেটের ভাতই না, জামা কাপড়, ছেলেমেয়েরা লেখাপড়ায় ভালো, তাদের পড়ার খরচ কি কম? অফিসের ছুটি হলে সুরপতি ছুটত বড় বাজারে এক মারোয়ারির গদিতে। সেখানে হিসেবপত্র লিখে বাড়তি কিছু আয় হতো। এইভাবে ঠেকনো দিয়ে দিয়ে কোনো রকমে চলছিল। মধ্যবিত্তদের নিচের দিকে যারা আছে তাদের বড় বড় সংসারগুলো যেভাবে চালিয়ে নিয়ে থাকে ঠিক সেই রকম। মা, বাবা এবং ভাই বোনদের নজর তখন বিজয়ের দিকে। পরিবারের বড় ছেলে বিজয় মাধ্যমিকে 4টে লেটার পেয়ে স্টার, উচ্চ মাধ্যমিকেও লেটার টেটার পেয়ে আবার স্টার। বিয়েতে অল্পের জন্য ফার্স্ট ক্লাসটা হলো না। তার ইচ্ছা ছিল MA-টা পড়ে। কিন্তু এই সময় আচমকা বজ্রপাত। সুরপতির অফিসটা বন্ধ হয়ে গেল। বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। একই অফিসে 4টে ইউনিয়ন। তারা এমপ্লয়ীদের দাবি দাওয়া নিয়ে ম্যানেজমেন্টের ওপর চাপ দিচ্ছিল। তাদের চার্টার অফ ডিমান্ড মেনে নিতে একেবারেই রাজি হচ্ছিল না মালিকপক্ষ। ফলে মাঝে মাঝে 2-1 দিনের জন্য টোকেন স্ট্রাইক, তারপর লাগাতার। তারই মধ্যে লেবার কমিশনারের ডাকে কয়েকবার ত্রিপাক্ষিক বৈঠক হলো, কিন্তু নিট রেজাল্ট শূন্য। 4 ইউনিয়ন এবং ম্যানেজমেন্ট নিজের নিজের জায়গায় অনড়। ম্যানেজমেন্ট দাবি মানবে না, ইউনিয়নগুলো তাদের দাবি থেকে এক চুলও নড়বে না। লেবার কমিশনার মাঝামাঝি একটা রফার প্রস্তাব দিয়েছিল। দুপক্ষ নানা যুক্তি খাড়া করে তা নাকচ করে দিল। রোজ রোজ এত হাঙ্গামা হুজ্জত করে ম্যানেজমেন্ট কলকাতায় কারবার চালাতে চাইছিল না। তারা তলায় তলায় অতি নিঃশব্দে মাদ্রাজে তাদের অফিস সরিয়ে নেবার ব্যবস্থা করে ফেলেছিল। একদিন তারা কলকাতায় ক্লোজার ঘোষণা করে তালা ঝুলিয়ে দিল। সুরপতি প্রাইভেট ফান্ড আর গ্র্যাচুইটির কিছু টাকা পেল, কিন্তু তার কদিন। সমস্ত ফ্যামিলি একেবারে দিশেহারা হয়ে পড়ল। সামনে খুবই দুর্দিন। যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী আয়ের ব্যবস্থা না করলে পুরো পরিবারটাকে না খেয়ে মরতে হবে। উতলা সুরপতি ঘোষ বিজয়কে বলল, এবার কিছু একটা কর বিজু, নইলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। বাড়ির অবস্থা বুঝতে পারছিল বিজয়। ঢোক গিলে সে বলেছে, বাবা, খুব ইচ্ছা ছিল MA-টা পাশ করে চাকরি বাকরির চেষ্টা করব। আমার অনেক দিনের স্বপ্ন। সুরপতি তিক্ত স্বরে এবার বলেছে, MA পাশ করে চাকরি পেতে পেতে ফ্যামিলির কেউ কি আর বেঁচে থাকবে? কমলা কাছেই ছিল, বলেছে, দেখ বিজু,
তোর বাবার বয়স হয়েছে, এই বয়সে নতুন চাকরি জোটানো অসম্ভব। মারবাড়ির গদি থেকে যে কটা টাকা পায় সেটুকু, আর প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটির টাকা কটাই সম্বল। সবাই আমরা তোর মুখের দিকে তাকিয়ে আছি। ভাই বোনগুলো ছোট ছোট, তাদের পক্ষে তো কিছু করা সম্ভব নয়। একমাত্র তুই পারিস সংসারটাকে বাঁচাতে। এমএ পড়ার স্বপ্নটা লহমায় চুরমার হয়ে গেল। সে স্বার্থপর নয়, কর্তব্যবোধ যথেষ্ট। মা বাবা ভাই বোনদের ভালোবাসে। পড়া ছেড়ে দিতে হবে সেজন্য কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু বুঝতে পারছিল কিছু একটা না করলেই নয়। শুরু হয়ে গেল দৌড়ঝাঁপ। চাকরির খোঁজে কত জায়গায় যে বিজয় হানা দিয়েছে, কত জনের হাতে পায়ে ধরেছে, তার ঠিক ঠিকানা নেই। সেই সঙ্গে দুবেলা টিউশনি। কিন্তু টিউশনিতে কটা টাকার মেলে, আর সেই টাকায় কি এতগুলো মানুষের খিদে মেটানো যায়? কলকাতা এক সময় ছিল সারা দেশের 1 নম্বর শহর, নাম্বার 1 সিটি। সারা ভারত থেকে রুটি রোজির খোঁজে মানুষ এসে ভিড় জমাত। ট্রেন থেকে নামলেই এখানে চাকরি, নইলে অন্য কোনো রোজগারের বন্দোবস্ত হয়ে যেত। সে যেন এক অলীক স্বপ্ন। কিন্তু সেই সব রূপকথার দিন কবেই বিলীন হয়ে গেছে। একটু বড় হবার পর থেকেই বিজয় শুনে আসছে বন্ধ, স্ট্রাইক, লকআউট, ক্লোজার। রাস্তায় রাস্তায় প্রতিদিন মিছিল, কখনো কখনো বাস ট্রাম পোড়ানো। সেই প্রাণবন্ত, শান্ত, সমৃদ্ধ কলকাতা হয়ে উঠেছে দুঃস্বপ্নের নগরী। একের পর এক অফিস এখানকার ঝাঁপ বন্ধ করে পাড়ি দিল দিল্লি কি মুম্বাইতে। বন্ধ হয়ে গেল শয়ে শয়ে কলকারখানা। নামকরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এখানকার কর্পোরেট হেডকোয়ার্টার সরিয়ে নিয়ে গেল। তাদের বিশাল বিশাল অফিস বিল্ডিংগুলো বেচে দিয়ে দিল্লি, বোম্বাই কি চেন্নাইতে নিয়ে যাওয়ার পর এই শহরের ছোট্ট ভাড়া বাড়িতে সামান্য একটা ব্রাঞ্চ রেখে দিল। আগে এখান থেকেই এই সব কোম্পানির লোকজন রিক্রুট করত, সে সব বন্ধ হয়ে গেল। কলকাতা থেকে কত বিদেশি এয়ারলাইন্সের প্লেন যে পৃথিবীর নানা মহাদেশে উড়ে যেত, তারা এখানকার উড়ান বন্ধ করে দিয়ে দিল্লি, মুম্বাইতে চলে গেল। কলকাতা যখন ডুবছে, ওই দূর শহরের রমরমা জেল্লা তত বাড়ছে। এই শহরে তখন হাজার হাজার বেকার, আশাহীন, ভবিষ্যৎহীন এক কঙ্কাল সার মহানগর। থাকে ঘিরে নৈরাশ্যের অন্ধকার। চাকরি যে 2-4টে পাওয়া যেত না তা নয়, কিন্তু বিজয়ের মামা, মেশো বা পিসে এমএলএ, এমপি কি কোনো জবরদস্ত পলিটিক্যাল লিডার নয় যে কাজ জুটে যাবে। তেমন মুরব্বী তার কেউ নেই। তাদের মতো মধ্যবিত্তদের তেমন কেউ থাকে না। থাকলেও তারা গরিব আত্মীয়দের দিকে ফিরেও তাকায় না। এদিকে বাড়ি থেকে সমানে তাড়া দেওয়া হচ্ছে। রোজই এই নিয়ে খিটিমিটি, গঞ্জনা। এত কষ্ট করে বিজয়কে লেখাপড়া শেখানো হলো, সবই ভস্যে ঘি ঢালা। এই ছেলের পেছনে যে ইনভেস্টমেন্ট করা হয়েছে তার 100 ভাগের 1 ভাগও তার কাছ থেকে পাওয়ার আশা নেই। বিজয় অনেক বুঝিয়েছে এই দুঃসময়ে চাকরি পাওয়া কত কঠিন। তবু তারই মধ্যে সে কি চেষ্টা করছে না? সুরপতি কি তা আর জানে না? সব জেনেও সে অবুঝ। নিদারুণ ভবিষ্যতের কথা ভেবে সে যেন উন্মাদ হয়ে যাচ্ছিল। তার যাবতীয় রোষ এবং উষ্মা এসে পড়ছিল বিজয়ের উপর। আসলে সংসার বাঁচাবার জন্য একমাত্র বিজয়কেই সে আঁকড়ে ধরেছিল, কিন্তু তার ব্যর্থতা সুরপতিকে ক্রমশ ক্ষিপ্ত করে তুলেছে। বছরখানেক কি বছর 2 এভাবে কাটার পর হঠাৎ নিরঞ্জনদের কথা মনে পড়ে গেল। বিজয়দের বাড়ির কাছাকাছি মহেশ আড্ডি রোডে নিরঞ্জনদের বাড়ি।
নিরঞ্জন দত্ত সেই মাধ্যমিক থেকে MA অবধি চোখ ধাঁধানো রেজাল্ট করে গেছে। চেতলা স্কুলে তারা পড়ত। বিজয় যখন 5-এ, সেই সময় মাধ্যমিক পাশ করেছে নিরঞ্জন। বিজয়ও ভালো ছাত্র, তাকে পছন্দ করত নিরঞ্জন। MA পাশ করে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ব্যাংকে চাকরি পেয়ে নিরঞ্জন মুম্বাই চলে যায়। বছরে সে নাকি প্রমোশন পেয়ে পেয়ে সেখানকার একটা বিরাট ব্রাঞ্চের ডেপুটি ম্যানেজার। বিজয় প্রায় খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল। কদিন দ্বিধান্বিতের মতো নিরঞ্জনের কথা ভাবল। তার মুম্বাইয়ের ঠিকানা জানা নেই। প্রায় মরিয়া হয়েই শেষ পর্যন্ত মহেশ আড্ডি রোডে নিরঞ্জনদের বাড়ি গিয়ে তার বাবা মার কাছ থেকে মুম্বাইয়ের ঠিকানা এবং ফোন নম্বর জোগাড় করে এনেছিল। আদৌ কিছু হবে কি হবে না বিজয় জানে না, কিন্তু নিরুপায় হলে মানুষ হাতের কাছে যে খড়কুটো পায় তাই আঁকড়ে ধরতে চায়। নিজেদের ফ্যামিলির হাল জানিয়ে বিজয় লিখেছিল তার একটা চাকরি বাকরি দরকার। নিরঞ্জন যদি দয়া করে কিছু করে দিতে পারে সে চিরকৃতজ্ঞ থাকবে, ইত্যাদি ইত্যাদি। সেই সঙ্গে নিজের বায়োডেটাও পাঠিয়েছিল। নেহাতি দুরাশা। মানুষ, বিশেষ করে বাঙালিরা, কৃতি হলে অন্য বাঙালির জন্য আজকাল কিছুই করে না। তাদের প্রাণ ইঁদুরের প্রাণের মতো ছোট হয়ে গেছে। সব স্বার্থপর, আত্মকেন্দ্রিক। নিজেদেরটা গুছানো হয়েছে, নিজেদের নিয়েই তারা ব্যস্ত। অন্যের কথা কে আর ভাবে। দিন 15-20 কেটে গেল। নিরঞ্জনের আশা যখন প্রায় ছেড়েই দিয়েছে বিজয়, সেই সময় মুম্বাই থেকে তার চিঠির উত্তর এলো। নিরঞ্জন জানিয়েছে জুপিটার টেক্সটাইল মিল তাদের ব্যাংকের কাস্টমার। তাদের অফিসে একটা চাকরির ব্যবস্থা হয়েছে বিজয়ের জন্য। আপাতত স্যালারি খুব একটা বেশি নয়, 14,000-এর মতো। সে যত তাড়াতাড়ি সম্ভব যেন চলে আসে। কলকাতায় ওই অঙ্কটা বেশ ভালোই, কিন্তু মুম্বাইয়ের কস্ট অফ লিভিং অর্থাৎ বেঁচে থাকার খরচ ভারতবর্ষের অন্য সব শহর থেকে অনেক বেশি। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। বাড়ি এমনিতে পাওয়াই যায় না, যদিও বা যায় তার ভাড়া মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। যাই হোক, ওই শহরে একটা পা রাখার মতো ব্যবস্থা করেছে নিরঞ্জন, একটু মাথা গোঁজারও। হয়তো বিজয়ের মনের মতো হবে না, বেশ কষ্ট করেই থাকতে হবে। তবে মুম্বাই কলকাতাকে অনেক পিছনে ফেলে এখন দেশের 1 নম্বর সিটি, সিটি অফ গোল্ড অ্যান্ড ড্রিম। সেখানে কোটি কোটি টাকা উঠছে। যদি বিজয়ের উদ্যোগ থাকে, ঘাড় গুঁজে অক্লান্তভাবে খাটতে পারে, টেক্সটাইল মিলের চাকরি ছেড়ে অন্য উপায়ে এই শহরেই সে নিজের সোনালী ভবিষ্যৎ তৈরি করে নিতে পারবে। তবে সেই উপায়টা কি নিরঞ্জন বলতে পারবে না। চোখ কান খোলা রেখে তার ঠিক করে নিতে হবে বিজয়কে। মনস্থির করে সে যেন জানিয়ে দেয় কবে আসতে পারবে। আর এই চাকরি যদি মনের মতো না হয় তাও যেন জানায়। কলকাতায় তো কিছুই হবার নয়। বিজয় মনস্থির করেই ফেলেছিল মুম্বাইতে চলে যাবে। নিরঞ্জনকে তা জানিয়েও দিয়েছে। তারপর একদিন সুটকেস টুটকেস গুছিয়ে ফেলল বিজয়। মা, বাবা, ভাই বোনেরা উৎকণ্ঠিত। জিজ্ঞেস করল, তুই কি কোথাও চলে যাচ্ছিস? বিজয় বলেছে, হ্যাঁ। কোথায়? এখন বলছি না, কিন্তু আমাদের কি হবে? তোমরা যাতে ভালোভাবে বাঁচতে পারো সেই চেষ্টাই করতে যাচ্ছি। এখন আর কিছু জিজ্ঞেস করো না, আমি গিয়ে সব জানিয়ে দেব। তোমাদের মাঝ সমুদ্রে ফেলে দিয়ে চলে যাচ্ছি না। কটা দিন শুধু অপেক্ষা করো। শেষ হল শ্রী প্রফুল্ল রায়ের উপন্যাস বিস্ফোরণের 3য় পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না।
সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।